এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদি। তবে আগে জেনে নিচ্ছি শিরোনাম। বহুতল ভবন ব্যবহারে ফায়ার সার্ভিসের ছাড়পত্র বাধ্যতামূলক, জলাধার সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রী। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া, মেডিকেল বোর্ডে পেলেন পছন্দের 2 চিকিৎসক। দোলেশ্বরের নাটকীয় জয়ে উজ্জ্বল ফরহাদ, দ্রুততম 50 রেকর্ড, প্রথম দল হিসেবে সুপার 6-এ আবাহনী। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে বহুতল ভবনের রাজুকের অভিযান। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বহুতল ভবন নির্মাণের পর তা ব্যবহারের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে সকালে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বহুতল ভবনে ফায়ার লাইসেন্স প্রতি বছর নবায়ন করার বাধ্যবাধকতা রাখা যায় কিনা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। নতুন সরকারের ষষ্ঠ মন্ত্রিসভার বৈঠক শুরুতেই 28 মার্চ বনানীতে FR টাওয়ারে আগুনের নিহতদের জন্য শোক প্রস্তাব আনা হয়। ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ফায়ার ল্যাডার বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। আগুন নেভানোর পানির সরবরাহ নিশ্চিতে রাজধানীর লেক সংরক্ষণ ও নতুন জলাধার তৈরির নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শতভাগ ভবনে ফায়ার এক্সিট নিশ্চিতে কঠোর হতে বলেন তিনি। ফায়ার সার্ভিস সাধারণত একটা ক্লিয়ারেন্স দেয়, কিন্তু ক্লিয়ারেন্সে যথেষ্ট না, এর সাথে এটাকে পরিদর্শন করে এটা ভাইবল কিনা সেটা নিশ্চিত করা একটা। 2 নম্বর হলো যে এই ফায়ার সেফটির বিষয়টা নিয়মিত ইন্সপেকশন করা এবং ফায়ার সার্ভিসের যে পারমিশনটা দেওয়া হয় এটা নবায়ন করা যায় কিনা ইন্ডাস্ট্রির মতো। বৈঠক শেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, বহুতল ভবনগুলো বিল্ডিং কোড মেনে তৈরি হয়েছে কিনা সে ব্যাপারে প্রতিবেদন 15 দিনের মধ্যে প্রকাশ করা হবে। যেসব ভবনে অনিয়ম পাওয়া যাবে তারা সংশোধনের জন্য সংক্ষিপ্ত সময় পাবে বলেও জানান মন্ত্রী। কোনো বিল্ডিংয়ে হয়তো অগ্নি নির্বাপক ব্যবস্থা নাই, সেটা সংযোজন করা কোনো কঠিন না। কোনো বিল্ডিংয়ে এমার্জেন্সি এক্সিট ব্যবস্থা নাই, সেক্ষেত্রে বিকল্প সিঁড়ি করা সম্ভব। কোনো বিল্ডিংয়ের ধরুন একতলা অতিরিক্ত নির্মাণ হয়ে গেছে, সেই একতলাটা এমন জায়গায় যেটাকে ভেঙে ফেলা যাবে না, সেক্ষেত্রে ওই একতলার জন্য ভারসাম্যতা তৈরি করার ক্ষেত্রে আলাদা পিলার দিয়ে হোক বা অন্য যে নির্মাণ প্রযুক্তি দিয়ে হোক, সেটাকে ভিত্তিপূর্ণ করার জন্য যে ব্যবস্থা সেটা করতে হবে। FR টাওয়ার সহ অন্যান্য ভবনে অনিয়মের সাথে রাজুকের কর্মকর্তা কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইন প্রয়োগের আশ্বাস দেন মন্ত্রী। এখানে দায়িত্ব অবহেলা যদি কোনো অথরাইজড অফিসারের থাকে, ইন্সপেক্টরের থাকে, রাজুকের চেয়ারম্যানের থেকে থাকে, তৎকালীন সময় যারা ছিলেন মেম্বারের থেকে থাকে, সকলেই এই তদন্তের আওতায় আসবেন। তাদের সম্পর্কিত রিপোর্টটা পাওয়ার পরে আমরা অ্যাকশানে যাব। যে মামলাটা আমরা করেছি, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মামলা, যে দায়িত্ব অবহেলা করে মানুষ মেরে ফেললে কিছুই হয় না, 2 লাখ টাকা দিয়ে বাড়িকে বুঝিয়ে দেওয়া হয়, এই চর্চা চলবে না। এছাড়া সোমবারের বৈঠকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। কমপক্ষে 2 এক্সিট যেন থাকে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফায়ার সার্ভিসের জনবল ও অগ্নি প্রতিরোধ সক্ষমতা সম্পর্কে 1 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট। রাজধানীতে 7 তলার চেয়ে উঁচু ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা তা প্রতিবেদন আকারে জানাতে রাজুক, ফায়ার সার্ভিস এবং 2 সিটি কর্পোরেশনকে 4 মাসের সময় দিয়েছে আদালত। বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ দুপুরে এই আদেশ দেয়। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত চকবাজার ও বনানীর FR টাওয়ারে আগুনে নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন। একই সঙ্গে অগ্নি দুর্ঘটনা বিষয়ক জনসচেতনতা বাড়াতে শিক্ষাক্রমে কেন বিষয়গুলো রাখা হবে না তা জানাতে রুল দিয়েছে হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, গৃহায়ন সচিব, শিক্ষা সচিব, 2 সিটি মেয়র, ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং রাজুক মহাপরিচালককে রুলের জবাব দিতে হবে। অগ্নি নির্বাপনের কি বিদ্যমান ব্যবস্থা রয়েছে সে সম্পর্কে একটি রিপোর্ট কোর্ট 4 মাসের মধ্যে জমা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং রুলও ইস্যু হয়েছে। রুল ইস্যু হয়েছে কেন নিহতদের পরিবারদের কেন কম্পেনসেশন দেওয়া হবে না। FR টাওয়ারে যারা প্রাণ হারিয়েছেন, যারা চকবাজারে চুরিহাট্টাতে প্রাণ হারিয়েছেন,
এদিকে রাজধানীতে শুদ্ধি অভিযানে নামলেন খোদ রাজউক চেয়ারম্যান। সংস্থার 24টি টিম অভিযান চালিয়ে বেশিরভাগ বহুতল ভবনে কোনো না কোনো ত্রুটি পেয়েছে। কাউকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে, কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। বনানীর প্রাসাদ ট্রেড সেন্টার। রাজুকের নকশায় লিফট ভবনের পশ্চিমে থাকার কথা থাকলেও তা মানা হয়নি। নকশা বহির্ভূত জায়গায় ভাড়া দিয়েছে রেস্টুরেন্ট। তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেয় রাজুক। 16 তলা এই ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা অপর্যাপ্ত। জরুরি বহির্গমন সিঁড়িটিও সরু। সে দ্রুত নামার জন্য একটু ওয়াইড স্পেসের সিঁড়ি হলে তো অবশ্যই ভালো হয়। এখানে আমাদের যে সিঁড়িটা আমরা আপাত দৃষ্টিতে দেখলাম, সেই সিঁড়িটায় দৌড়াদৌড়ি করে নামতে গেলে এটা আসলেই কতটুকু কাজে দিবে, এটা আমার নিজের কাছেও একটু সন্দেহ মনে হয়েছে। এরকম অসংখ্য 10 তলার বেশি উঁচু ভবনে অভিযান চালানো হয়েছে। বেশিরভাগ ভবনে কোনো না কোনো সমস্যা পাওয়া গেছে। প্ল্যান অনুযায়ী আমরা এটা করেছি। এটা 2006 সালের প্ল্যান। ওই সময় ওই মেজারমেন্টে ছিল আমাদের, যে আর্কিটেক্ট তারা বলছে। আর আরেকটা বড় সিঁড়ি আছে ওই দিক দিয়ে, তো আমরা যে কোনো সময় এমার্জেন্সি নামতে পারি। যেহেতু এটা গভর্নমেন্টের অনুমোদন আছে, আমরা সবাই চাচ্ছি আমরা যৌক্তিকভাবে কাজ করব। যদি আদৌ কোনো ব্যর্থ ঘটে থাকে, ডেফিনেটলি আমরা দেখব। কার সাথে যদি হয়, আমরা সবার সাথে একমত হয়ে আমরা এটা অপারেশনের ব্যবস্থা করব। কার পার্কিং, সিভিল এভিয়েশনের অনুমতি সহ ভবনে 14 ধরনের পরীক্ষা করছে রাজুক। 15 দিনের মধ্যে ঢাকার সব বহুতল ভবনের অনিয়ম খুঁজে বের করবে তারা। এই বিল্ডিংগুলোর মধ্যে কতগুলো বিল্ডিংয়ের আমরা অনুমোদন সঠিক পাইছি, কতগুলো বিল্ডিং ব্যত্যয় পাইছি, এটা আপনাদেরকে আমরা ডিটেইলস জানাবো। নট অনলি দ্যাট, শুধু এই বিষয় না, যদি নাম ঠিকানা সহকারে আমরা জানাইতে চাই যে এই ধরনের কথা, আমরা মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করতে চাই যে ভবিষ্যতে যেন কেউ এই ধরনের উদ্বুদ্ধ না হয়, এই ধরনের অনিয়ম করার জন্য, ব্যত্যয় করার জন্য কেউ যেন উদ্বুদ্ধ না হয়, এটাকে আমরা এখানে রোধ করতে চাই। প্রথম দফায় বহুতল ভবন এবং দ্বিতীয় দফায় সব ধরনের ভবন পরীক্ষা করবে রাজুক। অনিয়ম পাওয়া গেলে প্রথমে মালিককে নোটিশ দেওয়া হবে, তারপরও ব্যবস্থা না নিলে উচ্ছেদ করার ঘোষণা দেওয়া হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। নিরাপদ জীবন নিশ্চিত করতে সাথে সব চেষ্টা করছেন তারা। রাজধানীর বড় বড় মার্কেটে অগ্নি নির্বাপক সামগ্রী কিনতে ভিড় জমিয়েছেন তারা। বিক্রেতারা বলছেন এই সপ্তাহে তাদের রেকর্ড সংখ্যক আগুন নেভানোর সরঞ্জাম বিক্রি হয়েছে। রাজধানীর নবাবপুরে লাইফ সেভিংস সামগ্রীর পাইকারি মার্কেট। আগে সেখানে বড় বড় গার্মেন্টস ও অফিস আদালত থেকে ক্রেতারা আসত জীবন রক্ষাকারী সামগ্রী কিনতে। সম্প্রতি পুরান ঢাকা ও বনানী গুলশানে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওই মার্কেটে এখন অগ্নি নির্বাপক সামগ্রী কেনার ধুম পড়েছে। বেশিরভাগ মানুষ কার্বন ডাই অক্সাইড গ্যাস ও এবিসি ড্রাই গ্যাস সিলিন্ডার, অগ্নি নিরোধক কম্বল ও মাস্ক কিনছেন। এসব কিনতে আসা সাধারণ মানুষ বলছেন সাম্প্রতিক আগুনের ঘটনা তাদের সচেতনতা বাড়িয়ে দিয়েছে। আমার বাসার জন্য আমি চিন্তা করলাম যে পাকের ঘর আছে বা রুমে ফ্লোরে সিঁড়ির মধ্যে দিয়ে রাখবো। ইমার্জেন্সি যদি কোনো সময় আগুন টাগুন লাগে, গ্যাসের চুলা আছে, ইলেকট্রিসিটি আছে, তখন যেন এটা আমি ব্যবহার করতে পারি। এই জন্যই এটা আমি 4টা ফ্লোরের মধ্যে 4টা দিয়ে রাখবো আর কি। 6 তলায় 6 ফ্লোর, জুতার ফ্লোর, ওগুলোতে আমরা নিয়ে যাচ্ছি। এগুলো এখন ওখানে এই আগুন নির্বাপনের এই জিনিসগুলো আপনারা সেখানে রাখবেন? জি, ওখানে রাখবো যাতে আগুন কোনো সময় আর না লাগে। মার্কেটে মিলছে নিত্য নতুন ফায়ার নিরোধক সামগ্রী। পাওয়া যাচ্ছে ফায়ার নিরোধক বল, আছে 500 মিলিগ্রাম স্প্রে, যেটি ব্যাগে করে বহন করা খুব সহজ। এসব সামগ্রীরও বিক্রি বেড়েছে। বলগুলো বিক্রি হচ্ছে ভালো, আমরা পাউডারগুলো বিক্রি হচ্ছে, সিওটিগুলো বিক্রি হচ্ছে। এই বলটার নাম কি? ফায়ার স্টিম পাউডার। এটা আগুনের জন্য, আগুনের তাপমাত্রাতে অটোমেটিক ব্রাস্ট হবে, তখন আগুন পুরো নিয়ে যাবে, নিয়ন্ত্রণ আসবে। দুর্ঘটনার পর থেকে আপনার মনে করেন ফায়ারের আইটেমটা একটু বেচাকেনা বৃদ্ধি পাইছে। কি কি জিনিস বিক্রি? ধরেন এখানে ফায়ারের আইটেমের মধ্যে আছে ফায়ার এক্সটিংগুইশার, যেগুলো এবিসি ড্রাই পাউডার, কার্বন ডাই অক্সাইড। বড় বড় দুর্ঘটনার পর অনেকে আবার আসছেন মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের গ্যাস পরিবর্তন করতে। বিক্রেতারা বলছেন এতদিন নামকরা গার্মেন্টস ও বড় বড় কর্পোরেট অফিসের পক্ষ থেকে এসব অগ্নি নির্বাপক সামগ্রী কেনা হতো। সম্প্রতি ব্যক্তি পর্যায়ে বেড়ে গেছে এর বিক্রি। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের কারণে তিনি শারীরিকভাবে দুর্বল বলে জানিয়েছেন চিকিৎসক। বেগম জিয়ার পছন্দের 2 চিকিৎসককে যুক্ত করে গঠিত হয়েছে মেডিকেল বোর্ড। 1 বছরেরও বেশি কারাবাসে চিকিৎসার জন্য তৃতীয়বার বঙ্গবন্ধু মেডিকেলে এলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বেলা 1:15টার দিকে হাসপাতালে আনার পর তাকে নেওয়া হয় কেবিন ব্লকের 621 নম্বর কক্ষে। 622 নম্বর কক্ষও বরাদ্দ খালেদা জিয়ার জন্য। কিছুক্ষণ পর তাকে পর্যবেক্ষণ করেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। হাসপাতাল পরিচালক সংবাদ সম্মেলনে জানান, শরীরে ব্যথা ও কম ঘুমের কারণে খালেদা জিয়া কিছুটা দুর্বল, তবে তার শারীরিক জটিলতার চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেলেই সম্ভব। পেইনটা ওনার বেশি এখন পায়ের মধ্যে ব্যথা, পায়ে এবং হাতে ওনার ব্যথা আছে, জয়েন্টে ব্যথা, পায়ের জয়েন্টে এবং হাতের জয়েন্টে। আর ওনার একটু ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা একটু বেশি এখন, নর্মাল চেয়ে একটু বেশি। আর উনি একটু দুর্বল আছেন আর ওনার ঘুম কম হচ্ছে। তবে বিএনপি মহাসচিবের দাবি, শারীরিক অবস্থা বিবেচনায় বিশেষায়িত বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন। সর্বোচ্চ চিকিৎসা তাকে যেন দেওয়া সম্ভব হয় এবং একই সঙ্গে তাকে সবচেয়ে একটা ভালো পরিবেশ যেন তৈরি করা হয়। এই কথাটা আমরা বারবার আগেও বলেছি, যেখানে এমনভাবে যেন তাকে রাখা না হয় যিনি একেবারে তিনি আবারও মনে করবেন সেই বন্দি অবস্থায় তার চিকিৎসা হচ্ছে। খালেদা জিয়াকে হাসপাতালে আনা কেন্দ্র করে সকাল থেকে নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে পুরো রাস্তায় ছিল কড়া নিরাপত্তা। সকাল 10:30টার দিকে একটি পিকআপ ভ্যানে তার ব্যবহৃত জিনিসপত্র কারাগার থেকে আনা হয় হাসপাতালে। সবশেষ গত বছরের নভেম্বরে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নেন খালেদা জিয়া। এরপর পরিবার ও দলের নেতাদের অনুরোধে তৃতীয়বারের মতো তিনি ভর্তি হলেন বিএসএমএমইউতে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভ্যন্তরীণ ষড়যন্ত্রে বিরোধী দলীয় উপনেতার পদ হারানোর দাবি করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের। তিনি বলেন, দলের কিছু নেতার কূটচালে তাকে কো চেয়ারম্যান পদও খোয়াতে হয়েছে, তবে এরপরেও দল না ছাড়ার কথা জানিয়েছেন তিনি। প্রেসিডিয়াম সদস্য থেকে 1 লাফে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলের উপনেতা বনে যান জিএম কাদের। ভবিষ্যতের অবস্থা বুঝে যদি কোনো এসবই পান বড় ভাই দলের চেয়ারম্যান এরশাদের বদলতে। ভবিষ্যতে চেয়ারম্যান করারও ঘোষণা দেন, কিন্তু 2.5 মাসের মাথায় সিদ্ধান্ত বদলান এরশাদ। 23 মাস বিজ্ঞপ্তি দেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদকে বিরোধী দলের উপনেতা করা হয়েছে। আগের দিনই কো চেয়ারম্যান পদ থেকে সরানো হয় জিএম কাদেরকে। তার অদক্ষতাকে কারণ দাঁড় করানো হয়, এমন অভিযোগকে ভিত্তিহীন বললেন কাদের। সংসদীয় দলের উপনেতা হিসেবে আমি দায়িত্ব পালনে কোনো ব্যর্থ হয়েছি, এটারও আমি কোনো বস্তুনিষ্ঠ কোনো তথ্য আমি কোনোখানে খুঁজে পাইনি। আমাকে একটা ঘটনার চক্রের শিকার হতে হয়েছে, যেটা দুর্ভাগ্যজনক। এখন দলের মধ্যে তার জনপ্রিয়তা আরও বেড়েছে বলে দাবি জিএম কাদেরের। রদবিদলের বিষয়ে উনি আমাকে তার একদিন আগে পর্যন্ত উনি আমাকে বলেছেন, আমার প্রশংসা করেছেন, আমাকে আদর করেছেন, দোয়া করেছেন, ভালো করছে এসব বলেছেন। দলের কয়েকজন তো জড়িত যারা বিভিন্নভাবে এসব কথা প্রচারণা করছেন, আমাকে বিভিন্নভাবে নাজেহাল করা বা হয়রানি করা, এটা সত্যি আমার কাছে মনে হয় একটা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, দলের মধ্যে শুদ্ধি অভিযান খুবই জরুরি, কিন্তু এরশাদ থাকলে তা সম্ভব নয়। দলটাকে যে ধরনের সমস্যা আছে সেগুলো হয়তো পরিশুদ্ধ হবে এবং সামনের দিকে একটা বিশুদ্ধতা নিয়ে জাতীয় পার্টি রাজনীতি এগিয়ে যাবে। পদ হারানোর পরও সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় জানান জিএম কাদের। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একই সঙ্গে দলের কো চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলীয় উপনেতার পদটি হারিয়েছেন জিএম কাদের, তবে মাত্র 2 মাসের মধ্যেই তিনি পদটি হারিয়েছেন। তবে যে বিষয়টি জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে দল পরিচালনার অদক্ষতা অথবা বিভেদ সৃষ্টির কারণগুলি আসলে এসেছে। জাতীয় পার্টি আসলে সত্যিকার অর্থে জাতীয় পার্টি আছে একটা ওয়ান ম্যান পার্টি, ওয়ান ম্যান শো। প্রেসিডেন্ট সাবেক যে এইচ.এম. এরশাদ আছেন, যিনি জাতীয় পার্টির সভাপতি পদে বা জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি যা বলবেন, তিনি যা মনে করবেন, তিনি যেই সময় যা মনে করবেন তাই আসলে জাতীয় পার্টির জন্য সবাই মেনেও নেন। আসলে যারা জাতীয় পার্টি করেন তারা এটি মেনেও নেন যে হোসেন মোহাম্মদ এরশাদই আসলে জাতীয় পার্টির ঠিক নীতি নির্ধারক থাকবেন। তিনি কখন রওশন এরশাদকে আসলে তার পরে
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় পার্টিতে বলবেন, কখন নিজের ভাই জিএম কাদেরকে বলবেন, কখন মশিউর রহমান রাঙ্গা চালকের আসনে বসবেন, বা কখন রুহুল আমিন হাওলাদারের কথাতেই সবকিছু হবে, সেটি আসলে হোসেন মোহাম্মদ এরশাদের একক সিদ্ধান্ত বা একক আমি যদি বলি একক মনোজগতের উপর নির্ভর করে, মানে তার যা মনে হয় তাই সেটা করেন জাতীয় পার্টি দলটি এরকম। জিএম কাদের এখন বলছেন বটে যে দলের কিছু নেতার কূট চালে, তো যাদের কূট চালের কথা বলছেন তারা নিশ্চয়ই এখন হোসেন মোহাম্মদ এরশাদের একটু ঘনিষ্ঠ, সেই জন্য জিএম কাদেরকে চলে যেতে হয়েছে। সেটা আসলে কূট চালের কিছু নাই, তিনিও তার ভাইকে জানেন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে জিএম কাদের কিন্তু ইন্টারেস্টিং। জিএম কাদের আওয়ামী লীগের প্রথম মেয়াদে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখন জিএম কাদের সাহেব মন্ত্রী হয়েছিলেন। তখন শোনা গিয়েছিল যে হোসেন মোহাম্মদ এরশাদের সাথে তার এক রকমের দূরত্ব আছে, কিন্তু জিএম কাদের কিন্তু কখনো অন্য সবার সমালোচনা করেন, শুধু হোসেন মোহাম্মদ এরশাদের সমালোচনা করেন না। যদিও জানেন এই সিদ্ধান্তটি হোসেন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্ত, তিনি কিন্তু সিদ্ধান্তের দোষটি চাপান হচ্ছে কিছু সংখ্যক লোকের কূট চালে বা কেউ গিয়ে কিছু বলেছে, কিন্তু যে করেছে তার কথাটি তিনি কখনো বলেন না। এটি যে শুধু ভাই বলে বলেন না তা না, জাতীয় পার্টি যারা করেন তারা কেউই জাতীয় পার্টির চেয়ারম্যানের সেই অর্থে সমালোচনা করেন না, কারণ সেটি মোটামুটি ভাবে একটি একদমই একক কর্তৃত্বের একক নেতৃত্বের একটি দল। অন্য বড় দলগুলির সম্পর্ক প্রায় একই কথা বলা যায়, তবে জাতীয় পার্টিতে বিষয়টি একদমই প্রকট, এবং জন্য কোনো নিয়ম নীতি দরকার নেই। জাতীয় পার্টির গঠনতন্ত্রই আছে যে চেয়ারম্যান ইচ্ছা করলে এই ধরনের যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তার জন্য তার কোনো রকম অনুমোদন না নিলেও চলে। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ওভারের নাটকীয়তায় 1 রানের জয় প্রাইম দোলেশ্বরের। শেখ জামালের বিপক্ষে দ্রুততম 50 রেকর্ডের পর বল হাতেও দুর্দান্ত ছিলেন ফরহাদ রেজা। এদিকে প্রথম দল হিসেবে সুপার 6 নিশ্চিত করেছে আবাহনী। বিকেএসপিতে খেলাঘরকে হারিয়েছে 132 রানে, আর ফতুল্লায় বিকেএসপিকে 5 উইকেটে হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। মিরপুরে বৃষ্টি ভেজা দুপুরে ফরহাদ রেজার ঝোড়ো ব্যাটিং। 26 ওভারে নেমে আসা ম্যাচে প্রাইম দোলেশ্বরের পুঁজি 239। লিস্ট এ ক্রিকেটে 18 বলে 50-র কীর্তি করে ফরহাদ থেমেছেন 56-তে। 3-4-6-6-এ ভেঙেছেন নাজমুল হোসেন মিলনের 19 বলের রেকর্ড। বল হাতে ফরহাদ রেজা আবার রুখে দাঁড়ালে টার্গেট স্পর্শ করা হয়নি। শেষ ওভারের নাটকীয়তায় দোলেশ্বর জিতেছে 1 রানে। বিকেএসপিতে আবাহনীর দ্রুতলয়ের 50-এ দুঃখ সৌম্য সরকার। বড় কিছু সম্ভাবনা জহুরুল জমা করে এসেছেন উইকেটের পেছনে। দারুণ টেম্পারমেন্টে 93 রানের জুটি শান্ত সাব্বিরের, তবে তাতেও মিশেছে ফিনিশিংয়ের আক্ষেপ। মিডল অর্ডারের ব্যর্থতায় ডেথ ওভারের চ্যালেঞ্জ 2 টাইগার টেলেন্ডারের ওপর। 4 করে মাশরাফি ফিরলেও লড়াই চালিয়ে গেছেন মিরাজ। তার 47-এ 262-র মাঝারি পুঁজি চ্যাম্পিয়নদের। 263 টার্গেটে দৃঢ়তা দেখাতে পারেনি খেলাঘর। ত্রিমুখী আক্রমণে থিতু হতে দেননি অপ্পু সানজামুল মিরাজ। 132 রানের দাপুটে জয়। প্রথম দল হিসেবে সবার আগে সুপার 6-এ বর্তমান চ্যাম্পিয়নরা। যেভাবে আমি ব্যাটিং করতেছি, টপ অর্ডারে ব্যাটিং করতেছি, যেহেতু আমার মনে হয় যে জায়গায় আউট হয়েছে আমি লাস্ট 2-1টা ম্যাচ, আমার মনে হয় এখান থেকে যদি বড় করতে পারি তাহলে এই ধরনের চাপ মিডল অর্ডারে আসবে না। তো চেষ্টা করবো সামনের ম্যাচগুলো এখান থেকে শেষ করার। ফতুল্লায় গতিঝড় ঋষি ধাওয়ানের, তাতে চমকে গেছে বিকেএসপি। শামীমের 50-তে কোনো রকমে 150 ছাড়িয়েছে। 51 রানে 5 উইকেট আইপিএল তারকা। ছোট টার্গেটে রূপগঞ্জ এগিয়েছে অনায়াসে। নাইমের ব্যর্থতা বড় হতে দেননি মারুফ মুমিনুল। 5 উইকেটের জয়ে 7 রানের আক্ষেপ মুমিনুলের। 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ রূপগঞ্জ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সমান সুযোগের অভাবে রপ্তানি পণ্য বহুমুখী হচ্ছে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। এজন্য তৈরি পোশাকের মতো অন্য খাতেও সমান কর সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড বিকেলে প্রাক বাজেট আলোচনায় এই দাবি জানানো হয়। রপ্তানি আয়ের প্রায় 83% আসে তৈরি পোশাক খাত থেকে। সম্ভাবনা থাকলেও চামড়া, পাটসহ অনেক পণ্য তেমন সুবিধা করতে পারছে না। ব্যবসায়ীরা জানান, তৈরি পোশাক খাতের মতো সুবিধা পেলে রপ্তানি বাড়বে অনেক পণ্যের। চলতি অর্থ বছরে পোশাক খাতের কর্পোরেট কর নির্ধারিত হয়েছে 12%, টেক্সটাইল কারখানার জন্য যা 15%। আবার পোশাক রপ্তানিতে উচ্ছে কর 0.25%, অথচ পাট পণ্যে তা 0.6%। এদিকে অনেক খাতের জন্য রপ্তানি উন্নয়ন তহবিল থাকলেও পাট পণ্যের জন্য এই উদ্যোগ ঘোষণায় সীমাবদ্ধ। পোশাক শিল্পের জন্য যা করা হোক, প্রাইমারি ট্যাক্সের জন্য একই রকমের কর্পোরেট ট্যাক্স করা হোক, এবং এই কর্পোরেট ট্যাক্সটা কিন্তু আগামী আপনারা যে বারবার এটা কিন্তু এই বছর জুন মাসে শেষ হয়ে যাবে তার মেয়াদ। আমরা সেটাকে 2029 সাল পর্যন্ত আপনাদের কাছে
ট্যাক্সটাকে আমরা কমিয়ে 29 মধ্যে বর্ধিত করার জন্য আমরা অনুরোধ করছি। সব রপ্তানি পণ্যের জন্য সমান সুবিধার বিষয়ে একমত তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। পাশাপাশি কর্পোরেট কর হার 10% নামিয়ে আনার দাবিও তাদের। এই 0.25 একটা আবার আমাদেরকে করে দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটার সুফল কিন্তু আমরা পাচ্ছি না এই জন্য যে আপনার এটা লেখার কথা ছিল ফাইনাল সেটেলমেন্ট শব্দটা না লেখার জন্য আমাদের যে হয়রানি হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা ওপেন থেকে যাচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, রপ্তানি বাড়াতে এসব প্রস্তাব বিবেচনা করবে সরকার। তবে রাজস্ব আয় বাড়াতে বন্ড সুবিধার অপব্যবহার ও ফাঁকি বন্ধে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। বন্ডের অপব্যবহারকারী যারা আছে তারা আসলে এক্সপোর্টার না, তারা হইল ফটকা ব্যবসায়ী। তারা ওই যে সুযোগটা নেয় শুধু বন্ডের, এবং সুযোগ নিয়ে সেখানে ট্যাক্স ডিউটি কিছুই না দিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে। তৈরি পোশাক কারখানায় বিদেশি কর্মীদের যথাযথ আয়কর নিশ্চিতেরও আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে আবারও এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউসুফ ও আবুল বাশার নামের দুজনকে দুপুরে আটক করেছে পুলিশ। ওই গৃহবধূর অভিযোগ, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজউদ্দিন বাবরকে ভোট দেয় তাকে ও তার স্বামীকে হুমকি দেয় বিজয়ী ভাইস চেয়ারম্যান ফরহাদ চৌধুরীর সমর্থকরা। এরপর রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাদের থামায় 10 থেকে 12 জন। পাশের একটি মৎস্য খামারে স্বামীকে আটকে মারধর ও তাকে ধর্ষণ করা হয়। স্থানীয়রা তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। দুজনেরই শরীরে আঘাতের চিহ্নের কথা জানিয়েছেন চিকিৎসক। ধর্ষণের বিষয়টি নিশ্চিতের জন্য গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা। তো চশমা এবং তালা, এই দুই প্রার্থীর মধ্যে কোনো প্রার্থীর পক্ষে তার ভোট দেওয়াকে কেন্দ্র করে কিছু লোকের সঙ্গে তার নাকি বাকবিতণ্ডা হয়, তিনি দাবি করলেন। তো তদন্তে বিস্তারিত বের হয়ে আসবে। আমরা রোহিঙ্গা অনুপ্রবেশের জেরে 2 বছরে কক্সবাজারে দেশি বিদেশি সংস্থায় কাজ করা মানুষের সংখ্যা বেড়েছে, আর এর প্রভাবে পর্যটন নগরীর বাড়ি ভাড়া বেড়ে এখন আকাশ ছোঁয়া। স্থানীয়রা বলছেন, সরকারি নীতিমালা না থাকায় ভুগতে হচ্ছে তাদের। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে দেশি বিদেশি শতাধিক বেসরকারি সংস্থা। কক্সবাজারে এসব এনজিওতে চাকরি করছে 50,000-এরও বেশি মানুষ। বাড়তি এসব কর্মজীবীদের ভিড়ে নতুন সংকটে পর্যটন নগরীর আবাসন ব্যবস্থা। বাড়তি চাহিদার সুযোগে বাড়ি মালিকরা কোনো নিয়ম কারণে তোয়াক্কা না করেই ভাড়া বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ, যার জেরে ভুগতে হচ্ছে সীমিত আয়ের স্থানীয় বাসিন্দাদের। বছরে 15,000 টাকা করে বাসা বাড়াইছিলাম, এখন জমিদার বলতেছে আগামী 1 মাসের মধ্যে যদি 30,000 টাকা না দাও তাহলে বাসা ছেড়ে চলে যেতে হবে। মন পর্যায়ে এখন চলে গেছে, যে ভাড়া আপনার 10,000 টাকা ছিল এখন ওই ভাড়া এখন আপনার 20,000 টাকা। যাতে বাড়ি ভাড়া সহনশীল পর্যায়ে থাকে এবং স্থানীয়দেরকে বাড়ি ভাড়া দেওয়া হয়, এই জন্য প্রশাসনের নজরদারি আশা করছি। পৌর এলাকায় বহুতল ভবন রয়েছে অন্তত 5,000। বর্তমানে এসব ফ্ল্যাটের ভাড়া 15,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। ভাড়া বাড়ানোর এই হিড়িককে স্বাভাবিক বলে দাবি করছেন বাড়ির মালিকরা। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে সকালে এইচএসসি পরীক্ষা পরিদর্শনের পর তিনি এই হুঁশিয়ারি দেন। প্রশ্ন ফাঁস ঠেকানো ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে সোমবার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে 13,51,309 পরীক্ষার্থী। এবারই প্রথম নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর জন্য রয়েছে আলাদা কক্ষ। সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী দীপুমণি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন ফাঁসের গুজব রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি চলছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয়, তারা তীক্ষ্ণ নজরদারি করছেন, যেমন টিএসএসসিতে করেছিলেন, এবারও করছেন। কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে, গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁস সহ কোনো ধরনের অনিয়মের অভিযোগ ছাড়া সরকারের কঠোর নজরদারির মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা। আর এই ধারা যাতে একদম শেষ পরীক্ষা পর্যন্ত অব্যাহত থাকে, সেই আশা শিক্ষার্থী এবং অভিভাবকদের। প্রশ্ন নিয়ে ছিল পরীক্ষার্থীদের সন্তুষ্টি।
পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং পরীক্ষা অনেক ইজি কোশ্চেনও আসে, আমার ভালো লাগছে পরীক্ষাটা দিয়ে। পরীক্ষা ভালো হচ্ছে, অন্যান্য বার থেকে এবার একটু ইজি আসছে, বাট ওভারঅল ভালো হয়েছে। এমসিকিউটা হার্ড ছিল, সিকিউটা মোটামুটি সোজা ছিল। সরকারের কাছে প্রত্যাশা করি এই পরীক্ষা যেন শেষ পর্যন্ত সুস্থ সুন্দরভাবে হয়। এবার লিখিত পরীক্ষা শেষ হবে 11 মে। এরপর 12 থেকে 21 মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁস ঠেকাতে 6 মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল বহুতল ভবনে রাজুকের অভিযান। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। এতদিন কেন তদারকি করেনি তা আগে জানতে হবে মনে করছেন তানভীর। মো বলেছেন রাজুকের দুর্নীতির দিকে নজর দিতে হবে। কাদের মনে করছেন আশা করি তারা সততার সঙ্গে অভিযান পরিচালনা করবে। তালেব বলেছেন অনিয়ম খুঁজে পেলে কঠোর ব্যবস্থা নিতে হবে। সিদ্দিক বলছেন অপরিসীম দুর্নীতির কারণে রাজুক মানুষের আস্থা হারিয়েছে। কাউসার বলছেন কিভাবে ঝুঁকিপূর্ণ স্থাপনা অনুমোদন পেল তা খতিয়ে দেখতে হবে। আর তামান্না বলছেন দেরিতে হলেও রাজুকের এই উদ্যোগকে স্বাগত জানায়। সাদমান বলেছেন অনিয়মের বিরুদ্ধে তারা কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। অভিযান যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা করেছেন সারোয়ার। নাবিলা বলছেন নকশা বহির্ভূত স্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাই। রাজুকের এই অভিযানটি সম্পর্কে যে তানভীর আমাদের যে প্রথম দর্শক যা আপনি পড়ছিলেন যে এতদিন কেন তদারকি করেনি তা আগে জানতে হবে, এটি আমার কাছে মনে হচ্ছে যে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে এখন আমাদের যারা রেগুলেটরি অথরিটি তারা সবাই কিন্তু খুব মানে তারা খুবই রিয়েক্টিভ, যে মানে কোনো একটা কাজ হয়ে গেলে তারা প্রোঅ্যাক্টিভ না। তারা কোনো একটি কাজ ঘটার আগে, যেমন একটি বিল্ডিং ধসে গেল, তারপরে দেখা যাবে যে সবাই চিন্তা করছে যে কতগুলো অননুমোদিত নকশার বিল্ডিং রয়েছে। একটি বিল্ডিং আগুন লাগলো বা বাজারে আগুন লাগলো, দেখা গেল যে কোথায় কোথায় ফায়ার সার্ভিসের নিয়ম মানা হয়নি, অগ্নি নির্বাপক ব্যবস্থা কেন ছিল না, কোথাও একটু বেআইনি গুদামজাত কোনো কিছু হলো তখন সেটি দেখা যাবে, কোথাও কোনো গ্যাস সিলিন্ডার এটা হলো। এইটি কিন্তু হওয়া উচিত না। কারণ আমরা তাহলে প্রতিবারই আমাদের খুবই উচ্চ মূল্য চুকাতে হবে, মানে প্রাণের চেয়ে বেশি মূল্য তো আর কোনো কিছু হতে পারে না। তো সেই ক্ষেত্রে অথরিটিগুলি যারা কর্তৃপক্ষ আছেন তাদের অবশ্যই সতর্ক হতে হবে। তারা যেন যে যে জায়গায় যা যা ঝুঁকি আছে, অবশ্যই অ্যাক্সিডেন্ট পৃথিবীর সব দেশে হবে, কিন্তু এই ঝুঁকিগুলি যাতে নিরসন করা যায়, কমিয়ে আনা যায়, তা যেন তারা দুর্ঘটনা ঘটার আগে সেগুলোর যাতে না ঘটে সেই পূর্ব প্রস্তুতিগুলো থাকতে হবে। রাইট। এই ছিল রাত ৯টায় বাংলাদেশ আয়োজন।